আজ রবিবার আমাদের নাতি অপুর শুভ বিবাহ। ভোর 4:30 বাজে। এখন থেকে বিবাহের সব মাঙ্গলিক কার্যগুলো আরম্ভ হলো। বিশেষ বিশেষ মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার বাসনা করেছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, একেবারে বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খুব ভোরবেলায় দধিমঙ্গল, এরপরে ঘট ভরানো, তারপরে সারা দিনে বিয়ের বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকগুলি সহ অপু সাদনাতলায় যাওয়া পর্যন্ত সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই অনুরোধ রইল এখন থেকে সারাদিন আমাদের সাথে থাকুন। আমাদের মতো আপনাদের কাছেও খুব ভালো লাগবে। বিয়ে হবে ফেনী স্মৃতি কমিউনিটি সেন্টারে। ওখানে আমরা সন্ধ্যার পরে সবাই যাব। এবার দেখুন বাস্তব চিত্রগুলো। মাঝে মাঝে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, অনেকে হয়তোবা বুঝবেন না আমাদের নিয়ম কানুন। এখন দধিমঙ্গল হচ্ছে। প্রথমে মা বাবা ছেলেকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে, চন্দনের ফোঁটা দিয়ে 3 বার করে মধু এবং দই মুখে দেবে। এরপরে পর্যায়ক্রমে যতজন আছে সবাই এভাবে করে আশীর্বাদ করবে। তো পুরোটা আপনাদেরকে দেখাবো না, পুরোটা দেখালে অনেক বড় হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে দেখাবো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। ইনি হলেন অপুর দিদা, মানে আমার যা। দধিমঙ্গল শেষ হলে জায়গাটা পরিষ্কার করে তারপরে আবার নতুন আরেকটা ধুতি পরিয়ে ওকে সবাই চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করবে এবং গায়ে হলুদ মাখাবে। সৃষ্টিকর্তার কি নীলা খেলা! এই দধিমঙ্গলের সময় ছেলে হোক বা মেয়ে, সবারই চোখের জল আসে। তো অপুও কান্না করেছিল, ওর বাবার মায়েরও চোখের জল পড়েছে, আমারও খুব কান্না এসেছিল দেখে। এখন আবারও চোখের জল চলে আসছে। আমার মেয়েদের এরকম দধিমঙ্গলের সময় কি যে কান্না করেছে ওরা সবাই, 3 বোন মিলে গলাগলি করে, সাথে সবাই কান্না করেছে। মেয়ের বিয়েতে খুব কান্না আসে, কারণ মেয়েরা তো বাপের কুল ছেড়ে স্বামীর কুলে পদার্পণ করবে, নতুন একটা জীবনে যাবে। এই কারণেই অনেক আবেগে কান্না আসে, সবারই কান্না আসে। দধিমঙ্গল এবং গন্ধচন্দন হয়ে গেছে, অনেক সময় লেগেছে। সব শেষে মা বাবা আবারও ছেলেকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছে। এরপরে বাবাজি স্নান করে ফ্রেশ হয়ে ফেনী চলে যাবে।
ফেনী কমিউনিটি সেন্টারে ওখানে রাতে বিয়ের অনুষ্ঠান হবে এবং সহস্রাধিক মানুষের খাবারের আয়োজন হচ্ছে। তাই জামাই বাবাজি আর সারাদিন বাড়িতেও আসতে পারবে না, সারা রাত ঘুমও যায়নি। এখন ঘট ভরতে সবাই মিলে আসলাম। বৃদ্ধির ঘট, বিয়ের ঘট সব মিলিয়ে 4টা ঘট ভরাবে। তো অপুর 5 জন ভগ্নিপতি আসছে, জ্যাঠাতো বোনের জামাই এরা সবাই, আর একজন জ্যাঠাতো ভাইয়ের বউ, এরা সবাই জলে নামবে। বিশাল বড় একটা পুকুর, আর পুকুরের চারপাশ দিয়ে হাঁটা যায়। তো পুকুরের পূর্ব পাশ দিয়ে ওরা বাড়িতে ঢুকে। ওদের বাড়ির মেইন দরজা হলো পুকুরের পূর্ব পাশে, পূর্ব পাশ হয়ে দক্ষিণ পাশ হয়ে তারপর বাড়িতে ঢুকে পশ্চিম পাড়ে দিয়ে। এদিকেও আরেকটা রাস্তা আছে, চারিদিকে পাকা রাস্তা। এই ঘাটলাটা হলো পুকুরের পশ্চিম পাড়ে। বাড়ির দরজাটা হলো ইট বসানো, এটা এখনো পাকা হয়নি। পুকুরের জল উপর থেকে দেখে মনে হচ্ছে যেন ঘোলা, আসলে কিন্তু জল খুব পরিষ্কার। সবাই আঞ্চলিক ভাষায় কথা বলছেন, তো আপনারা অনেকেই হয়তো বুঝতে পারবেন না, যারা বুঝতে পারবেন তাদের কাছে খুব ভালো লাগবে। এনারা সবাই জড়ো হয়ে এখানে গান করছেন, ঘট ভরাতে আসছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গান করবে, তারপরে বাড়ি গিয়ে আবারও গান হবে, তারপরে চাটা খাওয়া হবে। বাম পাশে জলপাই কালারের ব্লাউজ পরা ইনি হলেন আমার পিসাতো দিদি।
বাসে না। বাড়ির দরজায় পুকুর ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে অনেকক্ষণ পর্যন্ত গান করেছিলেন। এখন উঠোনে আসছেন, সবাইকে চা জলখাবার দিয়েছে, চা, বিস্কিট, মুড়ি, জল। আর বেআইনদের সাথে সবাই মজা করছে। আমাকেও বলছে খাওয়ার জন্য, আমি কিচ্ছু খাবো না এখন। তিনজন মহিলা রাখা হয়েছে। বিয়ের যে কয়দিন কাজকর্মের একটু চাপ থাকবে, ওনারাই রান্নাঘরটা সামলাবেন এবং রান্নাবান্না সব করবেন। পাশে ডিপ টিউবওয়েল, রান্নাঘরেই। সকালবেলার খাওয়া দাওয়া শেষ, খুব গরম পড়ছে, তো আমি রান্নাঘরের দিকে আসলাম, এখানে কে কি করে দেখি। এদিকে গ্যাসের চুলায় নিরামিষ রান্না হচ্ছে, অনেকেই নিরামিষ খাবেন। তো ওখানে আমার যা রান্না করবে, আমাদের মেজ বউ কেটে কুটে দিচ্ছে। আর এদিকে যারা মাছ খাবে তাদের জন্য রান্না হচ্ছে। প্রথমে নিরামিষ রান্না করছে, একটা ভাজি আর মুগ ডাল, আরও কি জানি রান্না করবে, তারপরে মাছ রান্না হবে। দুপুরের জন্য মাছের মাথা দিয়ে আলুর দম, মসুরের ডাল আর রুই মাছের মাখো মাখো ঝোল, এই তিনটা হবে দুপুরের জন্য। আর পাবদা মাছ এগুলো রাতের জন্য। রাতে যারা মাংস খাবে না, মাছ খাবে, এখানেও 100 মানুষের খাবার রান্না হবে রাতের জন্য। রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে আলুর দম, মসুরের ডাল, রুই মাছের কালিয়া আর সর্ষে পোস্ত নারিকেল বাটা দিয়ে পাবদা মাছ। এই 4 পদ হলো রাতের জন্য, সাথে পায়েস তো আছেই। তো এখানে উঠোনে বসে সবাই গল্প সল্প করতে করতে রাতের জন্য সবজিগুলো কেটে কুটে দিচ্ছে। এদিকে অপুকে স্নান করানোর আগে আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছে ওর ভগ্নিপতিরা। ওর জ্যাঠাতো দিদির জামাই ওকে দেখাচ্ছে একটা শাবল একটা এনে রেখেছে, যদি 5,000 টাকা দাও তাহলে তোমাকে ব্লেড দিয়ে সুন্দর করে নখ কেটে দেব, আর যদি 5,000 টাকার কম হয় তাহলে শাবল দিয়ে নখ কাটবো। এগুলি ওর সাথে দুষ্টুমি করছে শুধু টাকা নেওয়ার জন্য। ওরা অনেক টাকা পেয়েছে, সবাই 2,000, 3,000, 500, 100, 100-র নিচে কেউই দেয় না, আমিও দিয়েছি, সবাই দিয়েছে। তো এখন দেখুন ওই আনুষ্ঠানিকতা, ও জ্যাঠাতো বৌদিরা আর জ্যাঠাতো বোনের জামাইরা সবাই এখানে বসে আনন্দ করছে। জিনিসপত্র আনেন যান না, এটা কি কারণ এটা কেন নুকস আছে? হ্যাঁ ওই যে কইছো না, না এখন আধুনিক এটা সম্ভব, এটা আধুনিক আছে না, নিয়ম দিয়ে আছে রাখো ঘন্টা দি সিলাইছে কি একটা হুজের কারবার নাই, এখন মনে করো এটাই হইব না, এটা না শুনো, যাতে ব্যবহার কথা থাক, এটা খেয়াল রাখো সবসময়। ধরো
অপুকে একজন ভগ্নিপতি কোলে করে কলা গাছতলায় নিয়ে আসছে, এখানেই ওকে স্নান করাবে। মা জেঠিরা সাবান দিয়ে সুন্দর করে ওকে স্নান করিয়ে দিবে। ওর স্নানের জল জামাইরা আনতে হবে। তো জামাইরা আবার জল আনতে গেছে। এখন ভর দুপুর বেলা, রোদও আছে, প্রচণ্ড গরম পড়ছে। আর গতকাল রাতে কেউই এক ফোঁটা ঘুমাতে পারে নাই। আমি তো একেবারে চোখই বন্ধ করি নাই। পরশুদিন রাতেও শুধু 2-3 ঘন্টা ঘুমিয়েছিলাম, তাই ওর স্নানের ভিডিওটা করতে পারি নাই, অনেক দুঃখিত। এখন দুপুরবেলা আমরা দুপুরের খাবার খেতে বসলাম। খাওয়া দাওয়া সেরে এখানে এসে বসলাম পুকুর পাড়ে দরজায়। তো এখানে দক্ষিণের একটু হাওয়া আছে। একটা গাছের গুঁড়ি পেয়ে গোপালের মা আর আমি খুব সুন্দর মতো বসে বসে এখানে গল্প করছি। অনুভা বলছে, দিদা আমি আপনাদের ভিডিও করে দিই। দুপুরের খাবারটাও খুব ভালো হয়েছে। রুই মাছের মাথা দিয়ে আলুর দম, ঘন মসুরের ডাল আর রুই মাছের ঝাল। খুব ভালো হয়েছে খাবারটা। খাওয়া শেষে তাড়াতাড়ি আমরা দুজন এখানে চলে আসলাম। গোপালের মা দিদি প্রায় 2 মাসের মতো দিনাজপুর গিয়ে বাবার বাড়িতে বেরিয়ে আসছেন। গাছের গুঁড়ির উপর বসে বসে ওই গল্পটাই শুনছিলাম। ওনার বড় মেয়ের নাম প্রণতি। প্রণতির বিয়ে হয়েছে দিনাজপুর। তো দিনাজপুর মেয়ের বাড়িতে অনেক দিন ছিল। আবার এক নাতনি আছে, নাতনির বিয়ে হয়েছে, নাতনির বাড়িতেও অনেক দিন ছিল। সব মিলিয়ে বাবার বাড়ি, বোনের বাড়ি, মেয়ের বাড়ি, নাতনির বাড়ি সব মিলিয়ে প্রায় 1.25 মাস বেরিয়ে আসলেন। তো ওখানের গল্প করছেন আমার কাছে। আমিও ওনার ওইসব গল্পগুলি শুনছিলাম, খুব ভালো লাগছে। বিশেষ করে ওনার বড় মেয়ের গল্প। দিনাজপুরের ওদিকের মানুষের ধন সম্পদ বেশি, জায়গা জমি বেশি। চাকরি বাকরির থেকেও বাড়ির জায়গা সম্পদ বা জমি এইসব থেকে অনেক উপার্জন হয়। ওইসব গল্পই করছেন। আম গাছ, কাঁঠাল গাছ, উনি আবার বাড়িতে আসার সময় অনেকগুলো আম নিয়ে আসছেন। প্রতি বছরই প্রায় এভাবে করে উনি জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে দিনাজপুর যান। 1-1.5 মাস থেকে ওখান থেকে আসার সময় আম কাঁঠাল নিয়ে আসেন। দিদি গল্প করছেন বিশেষ করে নাতনির বাড়ির কথা। নাতনি জামাই সরকারি চাকরি করে, পাশাপাশি বাড়িতে অনেক জায়গা জমি অনেক কিছু আছে, ওগুলিও দেখাশোনা করে, লোক লাগিয়ে সব করে। তো ওই সব গল্পও করছেন, শুনে আমার কাছে খুব অবাক লাগছে। উনি বলছেন অনেকগুলো গরু আছে, গরুর খামার আছে। তো বাড়িতে যত আম কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ বিশেষ করে কাঁঠাল বাজারেও বিক্রি হয় না। ওই কাঁঠালগুলো সকাল হলে নিজেরাও পারে বা লোক লাগিয়ে ওই কাঁঠালগুলো গাছ থেকে পেড়ে এনে এক জায়গায় জড়ো করে রাখে। তারপর ওগুলো কেটে কেটে বা যেভাবে হোক ভেঙে গরুকে খাওয়ায়। মানুষে কাঁঠাল খায় না। এ কথা শুনে আমার কাছে অবাক লাগলো। ওনার কাছে এ ধরনের কথা আগেও অনেকবার শুনেছি। তারপরেও এখন এখানে বসে বসে কোনো কাজ নাই, শুধু হাওয়া খেতে ঠান্ডার জন্য বসছিলাম। এই গল্পগুলো শুনতে আমার কাছে খুব ভালো লাগছে। নাতনির বাড়িতে বাদামের কথা বলছেন। বাদাম ওনাদের এক ঘরে শুধু বাদামে রাখা হয়। আর বাদাম যারা ছুলে দেয়, মানে গাছ থেকে যারা ছাড়িয়ে দেয়,
1 মণ বাদাম ছাড়িয়ে দিলে 200 টাকা করে দেওয়া হয়। এরকম করে কত মানুষ যে ওনাদের বাদাম ছাড়াতে আসে। এ ধরনের গল্পগুলি করছে। কি যে ভালো লাগছে এগুলি শুনতে। বাজিনি না বাজি বাজি গোবিন্দ জানে। আরে কাল্লা তো ঘুমো জান না, চোখ মুখ গেছে সারাটা দিন চুলাইতে। না রান্না স্বাদ হয়েছে, দুপুরেও স্বাদ হয়েছে, তরকারি বেগেন স্বাদ লাগছে খেতে। রাত্রেলা কি আলুর দম, মাছের ঝোল, এটা মাছের ঝোলের ঝোল, মাছের ঝোল, তারপরে ডাল, আলু দম, তরকারি খাইলাম। কৃষ্ণ ঘরে তো না, তারপর রান্না করান বালা আছে, একখানা ইয়া আছে, বাতাস টাতাস সাবধান করে। ঘরে আগুনের মতো গরম। কত বিশাল রান্নাঘর দেখুন। রান্নাঘরের থেকে থাকার ঘর 3 গুণ হবে লম্বায়। রান্নাঘর তো শুধু 1 রুম করে লম্বা করে রেখেছে, এখানে শুধু রান্না আর খাওয়া দাওয়া চলে। তো আমার ভাসুরজিকে জিজ্ঞাসা করছিলাম রান্না করে কে। বলছে কাকিমা আগে তো আমরা রান্না করতাম 3 জায় মিলে, বিশেষ করে আমি থাকতাম চুলার কাছে, ওনারা সবাই রেডি করে দিতেন। এখন বউয়েরা আছে, বউয়েরা রান্না করে, আমরা এখন রান্নাঘরে যাই না। ওরা 4 বৌমা মিলে রান্না বান্না করে, আমাদেরকে খাবার বেড়ে দেয়, আমরা খাই। আর কি রান্না করবে এটা শুধু জিজ্ঞাসা করে, আর কোনো কাজ আমাদের করতে হয় না। তো পুতুলদের ঘর যত বড়, আরো 2 ভাইয়ের ঘরও এত বড়, কিন্তু একই ঘর, মাঝখানে 3টা পার্টিশন। বড় বড় রুম, এক এক ভাইয়ের মনে হয় 6 রুম করে। 6 রুম করে 3 6 18 রুম। 18 রুমের ঘর, অনেক বিশাল ঘর। সামনেই ছোট বারান্দা আছে লম্বালম্বি ভাবে, আর পিছনে তো দেখলেন রান্নাঘর, একদিকে ঠাকুরঘর, আর এই সাইডে উত্তর সাইডে হলো বাথরুম, টয়লেট, এইসব 2-3টা না 4টা আছে বাথরুম টয়লেটে মিলে। ওগুলি হলো ঘরের উত্তর সাইডে, আর দরজার সামনে হলো ঠাকুরঘর। রান্নাঘরটা মাঝখানে। আমরা অনেকে রেডি হয়ে গেলাম, অপুও রেডি হয়ে গেল। হ্যাঁ, ভগবানে একখানা জীবন সঙ্গী গারে মনের মতো করি দাও, বাইগার জীবন যখন সুন্দর হয়। এই হলো অপুর পিসাতো ভাই, ওরাও ঢাকায় থাকে। ওরা ঢাকায় কেউ ব্যবসা করে, কেউ চাকরি বাকরি করে, ওরাও অনেক ভালো পজিশনে আছে। আপাতত এখান থেকে সাজিয়ে নিয়ে যাচ্ছে, আবার পার্লারে গিয়ে একটু সাজাবে। সাদা শার্ট পরা এও অপুর পিসাতো ভাই। ওরা অপুকে খুবই ভালোবাসে।
ঘর থেকে বের হওয়ার আগে মা জেঠিরা অপুকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছে। কনেপক্ষ আসছে বর নিতে। এখন অপুকে তার মায়ের কোল থেকে নিয়ে যাবে। মা গ্লাস ভরে ছেলেকে দুধ খাইয়ে দিচ্ছে। কনেপক্ষ মায়ের হাতে কিছু টাকা দিয়ে বরকে নিয়ে যাচ্ছে। কথা কম কর।
2টা বড় বাস, 2টা মাইক্রো বাস আর একটা কার অপুর জন্য। অপু চলে আসছে আরো অনেক আগে। এখন আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম, একসাথে সব গাড়ি ছেড়েছে। আসতে বেশিক্ষণ সময় লাগে নাই, 10-15 মিনিট লেগেছে, আরো কম সময় লেগেছে। আসার সাথে সাথে আমাদের জামাই বাবাজি বলছে, কাকিমা আপনারা মহিলারা সবাই এখানে বসেন আর পুরুষদের জন্য ওদিকে। তো এখানে আমার বড় মেয়েরও বিয়ে হয়েছিল, এগুলি আমাদের পরিচিত। আর মাঝে মাঝে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানগুলো বা বৌভাতের অনুষ্ঠানে এখানে নিমন্ত্রণে আসছিলাম। এই হলটা শুধু মহিলাদের জন্য। তো এখনো মানুষজন কম, আমরা সবাই এখানেই বসে আছি। উপরে ফ্যান চলছে, ঠান্ডা আছে, ভালো লাগছে। সব প্রিয়জন, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে দেখে অনেক ভালো লাগছে। যারা মাংস খাবে না তাদের জন্য বাড়িতে রান্না হয়েছিল, ওগুলি প্যাকেট করে গাড়িতে করে সব নিয়ে আসছে এখানে। সবাইকে প্যাকেট সহ দিয়ে দেবে, এক এক প্যাকেট এক একজনকে দিয়ে দেবে। আর যারা একেবারেই নিরামিষ তাদের জন্য জগন্নাথ মন্দির থেকে দুপুরে জামাই বাবাজি অর্ডার করে রেখেছিলেন, তো ওখান থেকে 100 প্যাকেট এনেছে। তো যারা যারা নিরামিষ খাবে তাদেরকে প্যাকেট ধরে দিয়ে দেবে। ওইটাও আলাদা করে প্যান্ডেল করা হয়েছে একেবারে নিরামিষের। তো আমাদের খাবার চলে আসছে, আমরা সবাই এখন প্লেটে খাবার নিচ্ছি। রান্না হয়েছে ছোট চিংড়ি মাছ দিয়ে সবজি, মুগ ডাল, চিকেনের গিলা কলিজা এসব দিয়ে, চিকেন রোস্ট, রুই মাছের কালিয়া, মাটন রেজালা, টমেটো আর আলু বোখরা দিয়ে একটা চাটনি, ক্ষীর পায়েস, সাথে সাদা পোলাও, সব মিলিয়ে এলাহি কাণ্ড। 1000 মানুষের এস্টিমেট। আমাদের জামাই বাবাজি মানে অপুর বাবা সফল একজন ব্যবসায়ী, ঔষধের দোকান, পাশাপাশি নিজেও একজন ভালো ডাক্তার। ওনাদের 3 ভাইয়ের ঘরে যত ছেলে মেয়ে আছে সবার বিয়েতে এরকম এলাহি আয়োজন হয়েছে। সবার মুখে মুখে এইসব কথাগুলো শোনা যায়। পুরা সংসারের কাণ্ডারি হলো আমাদের জামাই বাবাজি। আমরা যখন আসছিলাম তখন তেমন কেউ আসে নাই, মনে হয় 10-15 মিনিটের মধ্যেই পুরো হল একেবারে ভরে গেছে মানুষে। আমরা খেতে বসছি, আমাদের পিছনে সবাই দাঁড়িয়ে গেছে, মানে আমরা উঠলেই ওনারা বসবেন। সব খাবার একসাথেই দিয়ে দিল। তো এখন কোনটা রেখে কোনটা দিয়ে খাবো সেটাই ভাবছি। মাটন এখনো নিই নাই, মাছ, চিকেন রোস্ট আর ডাল নিয়েছি। রান্নাগুলো খুবই চমৎকার হয়েছে, একেবারে তৃপ্তিমতো সবাই মিলে বসে খেলাম। তো এক ব্যাচ উঠে গেছে, আরেক ব্যাচ বসে গেল। এখন আমরা আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করছি। যেদিকে তাকাই সবাই পরিচিত, চেনামুখ, আপনজন। সবার সাথে অল্প অল্প করে কুশল বিনিময় করে আমরা এখান থেকে বের হয়ে যাব। কারণ এখানে সবাই যারা খেয়ে নিয়েছি সবাই এখানে দাঁড়িয়ে থেকে কোলাহল করে কোনো লাভ নেই, আমরা বাইরে চলে যাই। এখন রাত 9:30 বাজে, বিয়ে হবে মধ্যরাতে, লগ্ন মধ্যরাতে। তো এতক্ষণ পর্যন্ত মনে হয় থাকতে পারবো না। 2 রাত অঘুমা থাকাতে আমার শরীরটা খুব খারাপ লাগছে। আর ওনারও গতকাল রাতে ঘুম হয় নাই, এক ফোঁটাও ঘুম যায় নাই। বিশেষ করে ওনার জন্য আমার খুব ভয় হচ্ছে, যদি মাথা রাতা ঘুরায়, এই কারণে। দেখি কতক্ষণ থাকতে পারি। এদিকে বর কনে 2 জনে পার্লারে, এখনো ওরা আসে নাই। বিয়ে হবে মধ্যরাতে, তার জন্যই আস্তে ধীরে ওরা আসছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে সবার সাথে একটু কথাবার্তা বলছি এবং বের হয়ে যাওয়ার চেষ্টা করি। তখনই দেখা যায় আরেকজন প্রিয় মানুষ। এভাবে করে এগোতে পারছি না। কনের বাবার বাড়ি হলো লক্ষ্মীপুর।
অনেক দূরে এখান থেকে। তো আমার জামাই বাবাজি বুদ্ধি করে বিয়েটা এখানে নিয়ে আসছে, কনে নিয়ে আসছে সেই বিকালবেলায়। সকালবেলা গিয়েছে কনে আনার জন্য, তো এখন পার্লারে আছে, এখনো আসে নাই। কনে পক্ষও এখনো আসে নাই। এখন যারা খাওয়া দাওয়া করছে সব বরপক্ষের। ওদিকে পুরুষদের ওই হলে তো আরো বেশি মানুষ, অনেক মানুষ। জামাই বাবাজির সহপাঠী, ওষুধ কোম্পানির পরিচিত লোকজন, অনেক মানুষের নিমন্ত্রণ হয়েছে। তাদের ছেলেদের, মেয়েদের, যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে সবার নিমন্ত্রণ হয়েছে। ওদিকে ওই হলে আরো বেশি মানুষ, ওদিকে এখনো যাইনি। দেখি ওদিকে একটু যেতে পারি কিনা। পরিচিত আত্মীয় স্বজনগুলা দেখেই হাত ধরে দাঁড়িয়ে কথা বলতে চাইছি, এ কারণে একটু দেরি হচ্ছে ওদিকে যেতে। রান্নাঘরের এদিকটা একটু দেখাই আপনাদের। ভিতরে ঢুকবো না, এখানে সব পুরুষ মানুষের কাজ কারবার, আর প্রচন্ড গরম। ওদিকে চুলা জ্বলছে, গরম হাওয়া এদিকে আসছে। তো খাবারগুলো বাটিতে করে করে টেবিলে সাজিয়ে নিয়েছে, এখান থেকে নিয়ে নিয়ে টেবিলে দিচ্ছে। ওই সাইডে দুইজন বসে প্লেট ধোয়ার কাজ করছে। আমার নাতনি অনুভা ভিডিও করছে, তো আমি সবার সাথে একটু গল্প সল্প করছি। সবাই বলছে দিদি আপনার ভিডিও আমরা দেখি, কেউ বলছে খুব ভালো লাগে, কেউ বলছে ভিডিওতে যেভাবে খাচ্ছেন আজও দেখলাম ওভাবেই খেলেন, খুব ভালো লাগলো দেখে। প্রিয়জনদের মুখে এইসব কথাগুলি শুনতে খুব ভালো লাগছিল। নাতনি বলছে দিদা আমি ভিডিও করি, আপনি এদিক সেদিক ঘুরে আসুন। ছোট ছোট বাচ্চাগুলো, গরমে অবস্থা খারাপ, যদিও ফ্যান চলছে তারপরেও অনেক গরম। গতকাল বাংলাদেশে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল, অনেক ছোট ছোট বাচ্চাদের মৃত্যু ঘটেছে। অনেক দুঃখে আছি আমরা, অনেক কষ্টে আছি। ভিডিওটা আজ 2-3 দিন আগের, তাই আজ এডিট করে আপলোড দিচ্ছি, কিন্তু মনে আমাদের কারোরই শান্তি নেই। এখন রাত 11টা বাজে, বর কনে চলে আসছে কমিউনিটি সেন্টারে। তো কনে আসার সাথে সাথে খবর শুনে আমরাও এগিয়ে আসলাম কনে দেখতে। আমাদের নাতি বউটাকে দেখতে কেমন লাগছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। কিন্তু আমাদের কাছে তো খারাপ লাগছে না, খুব ভালো লাগছে। গায়ের রঙও ফর্সা এবং লম্বা। আমার মনে হচ্ছে অপুর সমান সমান হবে, বা একটু বেশিও হতে পারে। এই কারণে আমার জামাই বাবাজি টাকা খরচ করতে কোনো দ্বিধা করছে না, বিয়েটা পর্যন্ত নিজে উঠিয়ে নিয়ে আসছে। তো আজ এখানে বিয়ের অনুষ্ঠান এবং বৌভাত একসাথে হয়ে যাচ্ছে। কনে পক্ষ এসে গেল, এদিকে বর পক্ষের অনেকে খেয়ে খেয়ে চলে গেছে, তার জন্য একটু দাঁড়ানোর জায়গা আছে, না হয় দাঁড়ানোর জায়গা থাকতো না। নতুন বউয়ের সাথে বসে একটু ভিডিও করছি। আমরা 2 জা আর আমাদের নাতি বউ। আমার জায়ের একমাত্র মেয়ে, একটা মাত্র নাতি। নাতি বৌমাকে উনি আগেও দেখেছেন, আশীর্বাদ অনুষ্ঠানে উনি গিয়েছিলেন। তো আমি আর দেখি নাই, আমি আজই প্রথম দেখছি। অপুও চলে আসলো পার্লার থেকে। তো কনে পক্ষও আসছে, তারা জামাইকে বরণ করছে। সব নিয়ম অনুযায়ী সিস্টেম মতোই হচ্ছে। এতক্ষণ পর্যন্ত অপু কমিউনিটি সেন্টারে ছিল না। তো বরপক্ষ যখন আসছে এর পরেই অপু আসছে এখানে। তো ওরা সবাই বর বরণ করে নেচে গিয়ে বরকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সবার এবং কনে পক্ষের খাওয়া দাওয়া শেষ হলে তারপরেই বিয়ে আরম্ভ হবে। এতক্ষণ আমি থাকতে পারবো না, আমার খুবই খারাপ লাগছে। আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিয়ের অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার মেয়ে সোমা বলছে, মা রাত বেশি হয়ে গেছে, আপনার শরীরের অবস্থা খুব খারাপ দেখা যাচ্ছে, এই গ্যাঞ্জামে আর থাকা যাবে না, এক্ষুনি চলুন, বাসায় চলুন, হাত মুখ ধুয়ে একটু ঘুমাবেন। 2 রাত ঘুম হয় না, কি হতে কি হয় সেটাই চিন্তার বিষয়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 2 চোখে তাকাতেই পারছি না, চোখ খুবই জ্বলছে আর মনে হচ্ছে যেন চোখে কি পড়ে আছে, তাকাতেই পারছি না। আমিও মেয়েকে বলছি তাড়াতাড়ি বাসায় চল। তারপরও সবার সাথে দেখা হচ্ছে। গোপালের ছোট বোন সরস্বতী, ওর বর, ছেলে মেয়ে, ওদের সাথে দেখা হয়ে অনেকক্ষণ পর্যন্ত ওদের সাথে গল্প করা হলো। ওরাও ছেড়ে দিচ্ছে না, তো এই কারণে বের হতে পারছি না। অপুর সাথে বসে একটু ভিডিও করি, আপনাদেরকেও দেখাই। বিয়েটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। আমার কাছেও খুব খারাপ লাগছে, কিন্তু আমার মাথা খুব ভোঁ ভোঁ করছে, ভালোই লাগছে না। অপুকে বলে যাচ্ছি, ভাই আমরা তো চলে যাচ্ছি। ও বলছে, কেন দিদা? আমি বলছি, ভাই গত 2 রাত ঘুমাতে পারি নাই, এজন্যই চলে যাচ্ছি। তবে তোর বউকে দেখে খুব পছন্দ হয়েছে আমার, দারুণ বউ পেয়েছিস ভাই। তোরা দুজন খুব সুখে থাকিস, ভালো থাকিস, প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম। থাকতে পারলাম না ভাই, অনেক দুঃখিত, চলে যাচ্ছি।